যে কারো মন্ত্রী লেভেলের অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করা একটা গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা তারা সকালবেলা উঠে বলে, সকালে উঠে আমরা মনে মনে বলি, সারাদিন আমরা যেন চুরিদারের মিথ্যা কথাই বলি। যে আলোচনাটা দিয়ে আজকে শুরু করতে চাই, যে সকাল থেকে সারা দিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং রাস্তা অবরোধ করে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন, এবং সারা দেশের চিত্র ছিল এরকমই। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা সহ সারা দেশে আমরা এই চিত্র দেখলাম। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতা এবং পরবর্তীতে পরীক্ষার সময় মতো শেষ করতে হবে, এটার একটা তাগিদ ছিল। সবকিছু মিলিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে শিক্ষামন্ত্রী দাবি করছেন যে জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, শিক্ষা বোর্ডের যারা যারা ছিলেন তাদের সবার সাথে মিলে একই মিটিংয়ে সমন্বয় করে এই পরীক্ষাটা চালু রাখা হয়েছে, তারপরও শিক্ষার্থীরা বলছে যে ভুয়া ভুয়া এবং তার শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এই দাবি আপনার কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, শুরুতেই আমি শিক্ষার্থীদের যেই ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে সারা বাংলাদেশে, পার্টিকুলারলি যেখানে ওয়েদার ভালো ছিল না, এটার সাথে আমাদের সমবেদনা আছে এবং খুব যৌক্তিক কারণ আছে আর কি। আমাদের নিজেদের জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি যে আমরা যারা ছোটবেলায় এই একই রকম পরীক্ষাগুলো দিয়েছি, আমাদের কিন্তু একটা রিক্সাটা সময় মতো পাবো কিনা, মানে বাসা থেকে সেন্টার পর্যন্ত যাওয়ার সময়, কারণ আপনি ওয়ার্কিং আওয়ারে দেখবেন যে পিক টাইমে, রাশ আওয়ারে কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না, বাস বলেন, রিক্সা বলেন, সিএনজি বলেন, কিছু পাওয়া যায় না। তো এই যানবাহনও আমার মনে আছে আমাদের ছোটবেলায় গ্রামে গঞ্জে যারা পরীক্ষা দেন, রিক্সাকে পার্মানেন্টলি পরীক্ষার পিরিয়ডে আপনার একদম পার্মানেন্টলি ভাড়া করা হতো, রিক্সাওয়ালার সাথে চুক্তি করা হতো যে এতটা সময় আসবেন, আবার এতটা সময় আমার বাচ্চাকে উঠায় নিয়ে বাসায় পৌঁছায় দিয়ে আসবেন। গ্রামে গঞ্জে দেখেছি আপনার সেন্টার যদি একটু দূরে হয়, ওই 1 মাস 1.5 মাসের জন্য কয়েকজন পিতামাতা মিলে একটা বাসা নেন, যেন যাতায়াতে ঝামেলা না হয়, এবং ওই 4-5 জন গার্ডিয়ান মায়েরা তারা ভাগ করে করে সপ্তাহ পর সপ্তাহ ওখানে থাকেন, রান্নাবান্না করেন, বাচ্চাদের খোঁজখবর রাখেন। তো এই বিষয়গুলো আসলে আমরা কেন করি, আমাদের বাবা মায়েরা কেন করেছেন বাচ্চাদেরকে ট্রমা ফ্রি রাখার জন্য, মানে মোস্ট পিসফুল রিল্যাক্স সিচুয়েশন দিয়ে যেন আমার ছেলেটা, সন্তানটা পরীক্ষা দিতে পারে। এই ট্রমা ফ্রি সিচুয়েশনের সাথে যেটা অ্যাডেড জায়গা যোগ হয়েছে, এটা টিপিক্যাল ফাইনাল পরীক্ষা না, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা, এবং যেই পরীক্ষাটার সাথে আগামী দিনের আপনার অ্যাডমিশন টেস্ট এবং ফিউচার ক্যারিয়ার প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড। এবং আগামী কয়েক মাস পরে এই ছেলেমেয়েগুলো কোচিংয়ে দৌড়দৌড়ি করবে, আপনার অ্যাডমিশন টেস্টে, বুয়েটে, মেডিকেলে, বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা দিতে হবে। এবং আপনি জানেন যে ইন্টারমিডিয়েটের নাম্বারের একটা পার্সেন্টেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে অ্যাড হয়। আমি শতাংশটা এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট আমাদের সময় তাই হয়েছে, এখনও তাই হয়। তাহলে এইরকম একটা রিয়েলিটিতে যখন বাসার সামনে হাঁটু পানি, স্কুল ডুবে গেছে, মাদ্রাসা ডুবে গেছে, এবং দেখেন এই প্রত্যেকটা প্রতিষ্ঠান ঢাকার বাইরে কিন্তু পুনর্বাসন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। আমরা যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলের কথা জানি, বন্যা, বৃষ্টি, জমি জমা ডুবে গেলে, বাড়ি ডুবে গেলে ফ্যামিলি নিয়ে কিন্তু প্রশাসন এই স্কুল কলেজগুলোতে উঠায়। তাহলে কিন্তু এখানে দুইটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে আপনি পরীক্ষার্থীর জন্য একটা কনভিনিয়েন্ট পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যেখানে এই কলেজগুলোতে যেখানে পরীক্ষা হচ্ছে, এই সেন্টারগুলোতে পুনর্বাসন করা দরকার ছিল ওই কৃষক পরিবারের যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদেরকে আপনি পুনর্বাসন করতে পারেন নাই দ্য নিয়ারেস্ট প্রতিষ্ঠানে, কারণ এটা এখন পরীক্ষার সেন্টার। সেই রকম একটা জায়গাতে আমি বোধ করছি যে রাষ্ট্র কালেকটিভ ফেইলিয়ার আছে। এটা শুধুমাত্র শিক্ষামন্ত্রী আকারে দেখলে হবে না। প্রথম ফেইলিয়ারের জায়গা হচ্ছে জাতীয় পরীক্ষাগুলো কেন উইন্টারে হয় না। আমার ম্যাট্রিক পরীক্ষা বলেন, ইন্টার পরীক্ষা বলেন, এবার একটা ডিসিশন এসেছে আজকে, তারপরে বৃত্তি পরীক্ষা, আমরা বারবার বলেছি জাতীয় পরীক্ষা সবগুলো উইন্টারে, স্প্রিং এ নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে ওয়েদার ফোরকাস্টে আমাদের সিরিয়াস প্রবলেম আছে। আপনি দেখবেন যে রংপুরে দেখলাম, ওইদিনকার আমি রংপুরে ছিলাম, কৃষি অধিদপ্তরের ডিপার্টমেন্ট বলছে রংপুরে 1-2 দিনে তখন 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সোনার বাংলার আবহাওয়া অধিদপ্তর বলছে 7 মিলিমিটার হয়েছে। 175 আর 7-এর তফাৎটা দেখেন কোথায়। তাহলে আপনি কিভাবে প্রশাসনের সাথে পরামর্শ করে কারেক্ট সিদ্ধান্ত নেবেন? কারণ আপনার তো তথ্যগত ভুল আছে এখানে। আমাদের যে আবহাওয়া অধিদপ্তর আছে তাদের অধিকাংশ ফোরকাস্ট ভুল প্রমাণিত হচ্ছে, অথচ দেখবেন আমাদের নাগরিকরা যারা উত্তর আমেরিকাতে আছেন, গবেষক আছেন, মোস্তফা পলাশ নামে আমাদের একজন বাংলাদেশি নাগরিক আছেন যিনি নিজে পার্সোনালি ফোরকাস্ট করেন, তিনি রিসার্চার, এবং তার ডেটা দেখলাম 95% কারেক্ট হচ্ছে।
তাহলে আমার আবহাওয়া অধিদপ্তরের ডেটা কারেক্ট হচ্ছে না কেন, অ্যাসেসমেন্ট কারেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, আমি আমি মেনে নিলাম যে আবহাওয়া অধিদপ্তরের ডেটা কারেক্ট হচ্ছে না, জেলা প্রশাসনের যে মতামত ছিল সেটিও হয়তো সবার সাথে মিলিয়ে যে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি পক্ষে যায়নি। তারপর যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটি তো একা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত না, তো তার পদত্যাগের যে দাবি করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে, এটিকে আপনি যৌক্তিক মনে করেন? এবং আরেকটি বিষয় আপনি বোধহয় বলেছেন যে পুনর্বাসন কেন্দ্র সম্ভবত একটা আশ্রয় কেন্দ্র হওয়ার কথা, আমি যদি একই রকম ভুল না যেভাবে করে বলেন থাকি। আশ্রয় আচ্ছা, কেন্দ্র পুনর্বাসন, জি। এটা আপনি ইমিডিয়েটলি তো পুনর্বাসন, জি। যেটা কয়েক ঘন্টার জন্য করা হয় অথবা কয়েকদিনের জন্য করা হয়। দেখেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি তো সরকারকে এক জায়গাতে পিন পয়েন্ট করতে হবে, আপনি দায়টা কাকে দেবেন। সার্টেনলি শিক্ষামন্ত্রী তো এই সব কিছু করেন নাই, সবাই মিলে করেছেন। দেখেন, শিক্ষামন্ত্রী কিন্তু পার্লামেন্টে বলেছেন ফিজিক্স কোশ্চেনে যে ভুলটা আসছে এটা গত বছরের রিডার করছে। আমি ওই প্রসঙ্গে আসছি, আমি কিছুক্ষণের মধ্যে এই প্রসঙ্গে আসছি। তাহলে দেখেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিকের ক্ষুব্ধ হবার পরে যে কারো মন্ত্রী লেভেলের অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করা একটা গণতান্ত্রিক অধিকার। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমার কালচারে আছে কিনা, এইটা পদত্যাগ করলে সমাধান হচ্ছে কিনা, এই পদত্যাগের মাধ্যমে কি অন্যান্য স্টেক হোল্ডারকে আপনি অবলুপ্ত করে দিচ্ছেন কিনা অথবা তাকে মাফ করে দিচ্ছেন কিনা, আসল যারা দায়ী সেই মানুষগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে কোথায় কোথায় লুপহোলটা হয়েছে, ভয়েড হয়েছে। একটা তদন্ত কমিটি এবং প্রয়োজনে একাধিক তদন্ত কমিটি হতে পারে সেক্টর ওয়াইজ, আবহাওয়া রিলেটেড যে ফোরকাস্ট সিস্টেমে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল হয়েছে ইনভেস্টিগেশন হওয়া দরকার, ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্টে ঝামেলা আছে। আপনি ধরেন সব কিছু পরামর্শ করেছেন, সাডেনলি একটা ভূমিকম্প হলো 9 রেক্টর স্কেলে, তাহলে কি আপনি আগের পরামর্শে স্টিক থাকবেন, না আপনি ইমিডিয়েট ইমার্জেন্সি সিচুয়েশনটাকে বিবেচনায় নিয়ে আপনি সিচুয়েশন ওভারটার্ন করবেন? ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডক্টর মিজানুর রহমানের কাছে আসবো আমি। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। ইমিডিয়েটলি যে এই যে বিষয়টি বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হঠাৎ ভূমিকম্প হলে ইমিডিয়েটলি একটা ডিসিশন নিতে হবে, এই ধরনের ইমিডিয়েট ডিসিশন সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী হঠাৎ করে নিতে পারেন কিনা, বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে স্টার নিউজের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশস্ত্র সালাম, বিজ্ঞ শুভেচ্ছা। ভূমিকম্প হইতে কত লোকালয় ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প তো আগের থেকে এখন ওই ধরনের 7 দিন আগের থেকে যে বৃষ্টিপাতের ব্যাপারটা বলে যায়, 7 দিন আগের থেকে বলে যে এই সময় বৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ক্ষেত্রে এখনো মনে অতখানি অ্যাকুরেসি আসেনি। এখন সেটার সাথে যদি আমরা তুলনা করি, ভূমিকম্প হলো সাথে সাথে ডিসিশন কী দিবে, বুঝতে পেছাই দেবে। ভূমিকম্প তো আবার সারা দেশব্যাপী একই মতো হয় না। আমার প্রশ্নটা ভূমিকম্প নিয়ে না, আমার প্রশ্নটা হচ্ছে ডিসিশন আসলে দিতে পারেন কিনা হঠাৎ করে। না, ওই তো সেটাই তো বলছি, মন্ত্রী যদি চান হঠাৎ একটা ডিসিশন, হঠাৎ একটা ডিসিশন কিভাবে দেবে, ডিসিশন দিতে পারেন না। আর যে ঘটনাটা যে ঘটলো, যেটা মন্ত্রীকে ভুয়া বলা, এটা এক মন্ত্রিত্ব ব্যাপার, এখানে এ না। এখন আপনার পরিস্থিতিটাকে সামাল দিতে হলে এই মুহূর্তে আমার এবছর তো গেল, আমি 2টা জিনিস বলবো। আমাদের পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে, হয়তো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, এসএসসি মার্চ, সময়টা একটু পরিবর্তন করা হচ্ছে, জানুয়ারির দিকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। পরিবর্তন করতে হবে। শুধু এইটাই পরিবর্তন না, আমাদের বাজেট প্রতি বছর যে বাজেটের যদি পাশে না, এই যে আমাদের যে জুন ফাইনাল একটা আমাদের দেশে প্রচলিত আছে, কনস্ট্রাকশন কাজ, যে কোনো কাজ, বাজেট কত পার্সেন্ট বাজেট কাজ করলো বা কত পার্সেন্ট বাজেট বাস্তবায়ন হলো, জুন, এই জুনকে বাদ দিতে হবে। তো জুনে একই খেলা। এই যে বর্ষার সময় এখন তাড়াহুড়া করে কয়েকদিন আগে সব বিল পাস করা হলো, চেক দেওয়া হলো, তারপরে টাকা দেবে তাদেরকে। তাড়াহুড়াকে দেখা যাচ্ছে যে সারা বছর ধরে 40%, 45% বাজেট মানে কাজ হলো, হঠাৎ করে দেখা যাচ্ছে জুন ফাইনাল আগে একবার 75% হয়ে গেল। এটাও আমাদেরকে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কারণে এই যে আমাদের জুন ফাইনাল বলি যেটা আমরা, এটা জুন থেকে সরিয়ে নিতে হবে, ডিসেম্বর জানুয়ারি করতে হবে। আচ্ছা, এই হলো মানে আমাদের যে ভবিষ্যৎ মানে আপনি বলছেন সময়সূচি বছরে যেটা করা হয় সময়টা অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন বলে মনে এখন যে আজকে যে ঘটনা করলো, এখন মন্ত্রীকে ভুয়া বলে আমি যে পার্লামেন্টের সামনে যে চারিদিক থেকে রাস্তাঘাট অবরোধ, তাদেরকে সমাধান আছে? তাদের সমাধান নেই। যেটা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগটা হলো, যেটা দুর্যোগ বিপর্যয়, পানি, আমাদের বিএনপি অফিসের ভিতরে পানি ঢুকে গেছে, অনেক বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। তো এখন পরীক্ষার্থী যদি তার বাসা বাড়ি যদি পানি ডুবে যায়, সে পড়াশোনা করবে কী করে? আবার বৃষ্টির সাথে সাথে আবার বিদ্যুৎ সংকট দেখা দেয়। আবার যে স্কুলে যাবে, স্কুলের সামনে যেতে পারছে না। সেই জন্য তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিত যে ঠিক আছে পরীক্ষাটা পরে নেওয়া হবে, এই সিদ্ধান্ত তো একা মন্ত্রী নিতে পারেন না, একা নিতে পারেন না, একা নিতে পারেন না। এই জন্য সমন্বিত একটা প্রচেষ্টা থাকতে হবে। আমরা অনেক দেখি না, আগে যেমন হরতাল অবরোধের জন্য, বিরোধী দলের হরতাল অবরোধের কারণে কিন্তু
পরীক্ষা পিছিয়ে দিত, যে এই পরীক্ষাটা অন্য পরীক্ষার ডেট ঠিক রাখতো, ওই পরীক্ষার ডেট দেখা যাচ্ছে ওই সব পরীক্ষা শেষে তখন আচ্ছা, বলতো যে হাবিবুর রহমান এমন সময় হাবিব হয়। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আনামু এহসানুল হক মিলন বলেছেন যে উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেয়ার ব্যবস্থা করা যাবে, এমন কথা তিনি বলেছেন আজ। কিন্তু সংসদে শিক্ষামন্ত্রী বলেছেন, গতকাল বলেছেন এটি, যে পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নপত্রটি বিগত সরকারের আমলের মডারেটরদের তৈরি। শিক্ষার্থীরা বলছেন সে সরকারে আপনারা 4 মাস ধরে রয়েছেন, 4 মাস থাকার পরও গত সরকারের আমলের যে প্রশ্ন করে রাখা, সেই প্রশ্নের ন্যূনতম তদারকি না করে এই ভুল প্রশ্ন কেন দেয়া হয়েছে? এটি আসলে বারবার বিগত সরকারের উপর কেন দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে? না, এটা পরীক্ষাটা বিগত সরকার আমল হচ্ছে না, পরীক্ষার বর্তমান সরকার আমলে হচ্ছে। অতএব এটা পরীক্ষার একটা কারেন্ট ইস্যু, পরীক্ষার প্রশ্নপত্র কারেন্ট ইস্যু। বিগত সরকার প্রশ্ন করে গিয়েছে বলে সেই প্রশ্ন বা সেই নেতা আমি করবো না, আমারটা আমাকে দেখতে হবে। এটা ভুল হয়েছে, এই কাজটা অবশ্যই খেয়াল করা উচিত ছিল। কার ভুল বলে আপনি ভুল এটা পরীক্ষা বলতে চান? সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়, অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে ইন্টারনেট পরীক্ষা হচ্ছে বোর্ডের আন্ডারে না, যে বোর্ডগুলি যেগুলি আছে আর কি, এই বোর্ডের আন্ডারে যারা আছে, যারা কর্মকর্তা আছে, বোর্ডের চেয়ারম্যান আছে, তারপর কন্ট্রোলার আছে, আরও যারা যারা আছেন, তাদের খেয়াল করা উচিত ছিল ভুল প্রশ্ন দিয়ে কেন আমি শিক্ষার্থীর মাঝে আমি পরীক্ষা নেব। এটা অবশ্যই এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল, এক সেকেন্ডে বলে, যে ক সেট যখন যে সংক্ষিপ্ত প্রশ্ন যখন আসলো আর কি, না এরকম ক সেট খ সেটের ব্যাপার ছিল, দেখা যায় ক সেটের উত্তর যারা দিয়ে দিয়েছে সবাই তারা অনেক নাম্বার পেয়ে, খ সেট আলাদা সব অল্প নাম্বার পেয়েছে। এইটা নিয়ে একটা জটিল দেখা দিল ঢাকা কলেজে, আপনার অ্যাডমিশনের জন্য একটা মার্কস এত নাম্বার না পেলে সে মানে আবেদন করতে পারবে না। সেটা আমার কাছে একজন গেলেন, যাওয়ার পরে আমি সেইটা নিয়ে আমি ফুটে গেলাম। বোর্ডে গিয়ে এখন দুর্ভাগ্যবশত 3 দিন উত্তরবঙ্গ কন্ট্রোলার থেকে শুরু করে চেয়ারম্যান, তাদেরকে বললাম কোথাও কিছু হলো না, তাহলে এখন এটা হলো কেন, তো সমাধান করেন, ছেলে ভর্তি হতে পারছেন, ডেট পিছাড়েন, তো আমরা পিছাবো কী করে। পরে বোর্ডের চেয়ারম্যান আমাকে বললেন, তাহলে আপনি গিয়ে বিএনপির ওই আমলে এখন বিয়ানের দিকে, যে আপনি একটা সচিবের সাথে কথা বলেন। আমি গেলাম সচিবের সাথে, শহীদুল ইসলাম সম্ভবত মুনাম খানের জামাই, এই পাকিস্তান গভর্নর ছিলেন একসময়, তাকে গিয়ে বললাম, বলার পরে আমি পরিচয় দিই না, বলার পরে আপনি বলছেন তো কতজন ছেলে ঢাকা কলেজে এইটা যদি সংশোধন হয় তাহলে তারা চান্স পাবে, তাহলে একজন যদি পায়, একজন, হ্যাঁ একজন বাংলাদেশের নাগরিক, সে যখন করবে না তখন আমি পরিচয় দিলাম যে আমি হাবিব 90 ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম, এটা আমাদের দেখার দায়িত্ব, আপনি ভুল করেছেন, আপনারা করবেন। তারপরে সে আবার ডেট পিছিয়ে দিয়ে ওই নাম্বার যোগ করে তারপর অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করলো। যে ঠিক এরকমভাবে এই প্রশ্ন, ভুল প্রশ্নের কারণে যদি মন্ত্রী বলেছেন যে পরীক্ষা নেওয়া যেত, হ্যাঁ পরীক্ষা নিয়ে যেতে পারে, ভুল সংশোধন করা যেতেই পারে। আমার কথা হলো যে একটা ভুল হয়ে গেলে সেটা সংশোধন করতে হবে, কিন্তু আমাকে 10 বার আগের থেকে ভেবে চিনতে দেখতে হবে আমার ভুল না হয়, সতর্ক থাকতে হবে আমাকে। সেই জন্য আমি বলবো যে ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন, ব্যবস্থার সম্মুখীন এবং সেই না ভুল হয়। হওয়ার পর আসলে আরেক সরকারের উপর দায় চাপানোটা, না, যেখানে আর বর্তমান সরকারের দায়িত্ব সরকার দিয়ে তো রয়েছে। লাভ নেই। আর সরকারের দায়িত্ব কোনগুলি আছে, এই যে আজকে যে অব্যবস্থাপনা, বৃষ্টিতে পানি ডুবে গেল ঢাকা শহরে, এটা আপনি বলতে পারেন এই সরকারকে দায়ী করা যাবে না। বিগত সরকার দীর্ঘ 20 বছর ধরে অন্য সরকার ছিল, তারা সেটা ব্যবস্থাপনা ঠিক মতো করেনি, কোটি কোটি টাকা এখানে হাজার হাজার কোটি টাকা গিয়েছে, জি। সেটা আপনার সরকার আবারও আসবো আপনার কাছে, কিন্তু আপনি হাবিবুর পরীক্ষা রহমান। নিচ্ছেন এখন আপনার বিগত সরকার প্রশ্ন ভুল করে গেছে, সেটা তো আপনি এখন দায় দিতে হবে না, আমাকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় যে অবস্থা, আমরা সেটি দেখলাম যে সময় মতো পরীক্ষা শেষ করার একটা তাগিদ ছিল। আপনি শিক্ষক এবং বিশ্লেষক হিসেবে আপনি যদি বিচার করেন যে, বা বিশ্লেষণ করেন যে 2-1 দিন পরীক্ষা পিছিয়ে দিলে কি ক্ষতি হতো কিনা, বা পরীক্ষা ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো পরিবর্তন আসতো কিনা। আবার সেই সাথে এটাও বিবেচ্য বিষয় যে একজন মন্ত্রীর পক্ষে আসলে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেওয়া আসলে সম্ভব হয় কিনা, সবার সাথে কথা বলেই হয়তো ডিসিশনটা নিতে হয়। দুটি ঘটনার সবকিছু মিলে যদি বিশ্লেষণটা জানান আপনার। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে, আমার সম্মানিত 2 জন আলোচক আছেন, দেখুন আমি যেহেতু বলেই দিয়েছেন আমি শিক্ষক, আমার কাছে আসলে বৃষ্টির চেয়েও বড় ব্যাপার হচ্ছে তারা এইবারই অনেক দিন পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। কোভিড এদের উপর দিয়ে গেছে, জুলাই গেছে, আজকে যে ভুয়া ভুয়া বলে কথা উঠছে, এই অশ্রাব্য কথা বলার যে সংস্কৃতি, সেটা তো আমরাই তৈরি করেছি। এই শিশুরা আমাদের কাছ থেকে শিখেছে না। ধরেন আমার অপছন্দ, আমার যেটা মানছি না আমি, সেটাকে অপোজ করার, সেটা নিয়ে কথা বলার জন্যে ভাষার যে সংস্কৃতি থাকে, সংস্কৃতি থেকে তো আপনি শিক্ষাকে আলাদা করতে পারবেন না। অর্থাৎ প্রতিবাদের যে ভাষা, কথা বলার যে ভাষা, মানুষের মনুষ্যত্ব বজায় রেখে সমালোচনা করা, কোনো বিষয়কে সুস্থ করার জন্যে যে স্থিরতা দরকার, সেই ক্রাইসিসে পড়ে গেছি আমরা। যে কারণে সুস্থভাবে সিদ্ধান্ত নেবার জন্যে যে কথা বলার সংস্কৃতি, সেখানে আমাদের পৌঁছাতে হবে।
আপনি দেখুন টকশোগুলো থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষকে আমরা অপমান অপদস্থ করেই মনে হয় বেশি মজা পাচ্ছি। সেটা শিশুরা শিখে গেছে, কারণ এডুকেশনের অরিজিন হচ্ছে ইমিটেশন। তারা ইমিটেট করে, যে আন্দোলনের সংস্কৃতি, মানে সব কিছুতেই আমরা অনেক অস্থির হয়ে গেছি। এই অস্থিরতাটা যদি না কমে তাহলে এই সমাধানগুলো কিন্তু আসবে না। যে কারণে আমি বলছি যে এই যে ছেলেমেয়েরা যাদের পরীক্ষা, আমার নিজের সন্তানও এবার এইচএসসি দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে দেখি যে ওর আগের সে যে ক্লাসগুলোতে যে বিষয়গুলো কমপ্লিট করার কথা ছিল, পড়ার কথা ছিল, সে জায়গায় অনেক নড়বড়ে রয়ে গেছে, এবং সে পরীক্ষা দিতে গিয়ে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, এই টেনশনেই তো তার জীবন শেষ। তারপর নানা ধরনের অনিশ্চয়তা আছে। আজকে আমাদের দেশের শিশুদের মধ্যে, বড়দের মধ্যে অসম্ভব রকম তাগিদ ঢুকে গেছে যে এই দেশে থাকা যাবে না, চলে যেতে হবে। তো এই সামগ্রিক অস্থিরতার জিনিসটা বাস্ট আউট হয়েছে। এখন দেখবেন যে টেলিভিশন যে ইন্টারভিউগুলো প্রচার করেছে, কিছু কিছু শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আবার কিছু কিছু শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। তার মানে আমরা শিশুদেরকে বা আমাদের যারা দায়িত্বে আছে তাদের কাউকে ঢালাওভাবে দোষারোপ করতে পারি না। আমাদের এখন একটু শান্ত হওয়ার সময়, যে আমরা আসলে অপদস্থ করে নিজেদেরকে নিজেরাই আসলে একটা ট্র্যাপে ফেলে দিচ্ছি। সারা পৃথিবী দেখছে যে আমাদের এখানে সভ্যতার, সংস্কৃতির, কথা বলার, সমালোচনার যে ভাষা, যে অভিব্যক্তি, সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো সেই জন্য আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এবার আমরা একটু থামি। আমাদের সমালোচনা থাকবে, দোষ হলেই একজন আরেকজনের ঘাড়ে দেব, চলো, এটা তো না। যেমন বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি, বা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কারেকশনের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়, শোধরানোর জন্য। তো শোধরানোর জন্য যে সহিষ্ণুতা শিক্ষকের থাকতে হয়, সেটা থাকতে হবে, মন্ত্রী মহোদয়েরও থাকতে হবে। দেশ যারা এখন পরিচালনা করছেন তারা যখন নিজেরাই জানেন যে 20 বছরের শাসনের মধ্যে অনেক দুঃশাসন ছিল, অনেক ঝামেলা ছিল, তার মানে এই সব কিছু দিয়ে সাফারাত হয়েছে আসলে এই তরুণ, এই শিক্ষার্থীরা, এই নিষ্পাপ শিশুরা যারা এখন বড় হয়েছে। তো সেই জায়গাটায় আমার বলার কথা এইটাই যে এটা নিয়ে আমরা যেন আরেকটু শান্তভাবে, আরেকটু গঠনমূলকভাবে কথা বলি। একটা বিষয় যোগ করি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে, যেটি বলছিলেন হাবিবুর রহমান হাবিব, যে এসএসসি জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে হওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পরিবর্তনকে কিভাবে দেখছেন? দেখুন, পরিবর্তনটা কিন্তু এটা কিন্তু একটা জিনিস আমরা শুনেছি, দুজনই বলেছেন যে একটা তাড়াহুড়া বা একটা তৈরি করা। পরীক্ষার সিজন তো আমরা সারা জীবন শীতকালে জেনে এসেছি, তাই না? আমরা শীতকাল মানেই পরীক্ষার সিজন। এইটা তো আসলে নড়ে চড়ে গেছে নানা কারণে, কোভিডের কারণে নড়ে চড়ে গেছে, আন্দোলনের কারণে গেছে, নানাভাবে গেছে। তো আমার সেই কথাটাই যে এখন একটা কিছু হয়ে গেছে মানেই আমরা কি হোপলেস হয়ে যাব, সব অস্থির হয়ে যাব, শুধু সমালোচনা করে যাব? আমাদেরকে গড়ে তোলবার জন্য আমাদের কিছু জিনিস থাকে, ধরেন ক্লাসিক কিছু বিষয় থাকে। আবহাওয়া যখন ফেভারে থাকে পৃথিবীর সব দেশেই, সেই রকম যেগুলো শীতের দেশ সেগুলো গ্রীষ্মকালে পরীক্ষা হয়, কারণ সেখানে ওই সময়টা আবহাওয়াটা অনুকূলে থাকে। তো শিশুদের দিকে আমাদের সদয় হতে হবে। শিশুদের দিয়ে রাজনীতি করে আমরা ক্ষমতা নেব, শিশুদেরকে যখন তখন রাস্তায় নামাবো, সেই জায়গা থেকেও তো সরতে হবে, তাদেরকে ঘরে ফেরাতে হবে। জি, ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শিক্ষামন্ত্রীর একটি অডিও ফাঁস হয়েছে, আমরা যেটি শুনেছি যে পরীক্ষার্থীদের তিনি ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন এই কথা শুনে, কিন্তু ফাঁস অডিওতে আমরা যদি একটু খেয়াল করি, শিক্ষামন্ত্রী বলেছেন যে আমি মিটিংয়ে বলেছি এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর চলে আসে, এবং আমার মেয়েরও জ্বর চলে আসে। তিনি তার নিজের মেয়ের কথা বলেছেন, বৃষ্টিতে ভিজে জ্বর এলে পরের দিন তো পরীক্ষা দিতে যেতে পারবে না, এই যুক্তি তিনি তুলে ধরেছেন, যেটি আসলে বৃষ্টিতে পরীক্ষা না নেয়ার পক্ষের যুক্তি বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পরেও শিক্ষার্থীরা কি ভুল বুঝলো, নাকি কোনো মহল শিক্ষার্থীদেরকে ভুল দিকে আসলে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে আপনার মনে হচ্ছে? একটা বিষয় দেখেন যে যেই বক্তব্যটা একটা প্রাইভেট কনভারসেশনে দিয়েছে, সেটাকে পাবলিক মিটিংয়ের বক্তব্য আকারে ধরে নিয়ে যেই লেভেলে ইনফরমেশন ট্রিগার করেছে, এটা অসুন্দর। কিন্তু মোবাইলের জমানাতে এই সমস্যার ভিতরে আমরা সবাই আছি, এবং এই ধরনের বক্তব্য বিভিন্ন জায়গাতে আমরাও দেখেছি যে সোফাতে বসে কথা বলছি, 2 মিনিট 2-2.5 মিনিট কনভারসেশন রেকর্ড করে ফেলছে, ফেলে টেলে এখানে প্রচুর কাওয়াজ তৈরি করে ফেলেছে। তো এই জন্য একটা বিষয় হচ্ছে, যে বক্তব্যটা উনি পাবলিকলি বলেন নাই, উনি তো পাবলিকলি আমাদের শিক্ষার্থীদেরকে ব্রয়লারের ফার্মের মুরগি বলেন নাই, তাহলে এইটা ন্যায্য সমালোচনার জায়গা না আর কি, এটা আমি মনে করি না। আমার মনে হয় যৌক্তিক সমালোচনার সরকারের জায়গা হচ্ছে, যেটা মিজান ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে আমাদের দায়িত্ব হচ্ছে যৌক্তিক সমালোচনার জায়গাটাকে ট্রিগার করে দেওয়া, পয়েন্ট আউট করে দেওয়া, যে আপনি এখন কেন ইমিডিয়েট সিদ্ধান্ত নিলেন না। আপনি বারবার প্রশ্ন করছেন, এখন হাবিব ভাই তো সরকারি দল করে, উনি তো সব উত্তর বলতে পারবে না। কেন মিনিস্টারের মানে ইমিডিয়েট রেসপন্সিবিলিটি অথবা ক্ষমতা নাই? চিটাগংয়ে পরীক্ষা বন্ধ করেছেন, সাসপেন্ড করেছেন না? করেছেন তো, ডিলে হইলেও করেছেন, 2 দিন আগে করলে ভালো হইতো।
তো আপনি রংপুরেরটা করলেন না কেন? রংপুরে তো আরো বেশি বৃষ্টি হয়েছে। সিলেটে করলেন না কেন? সিলেট ডুবে গেছে। তাহলে হচ্ছে আপনি ক্ষমতা তো এক্সারসাইজ করছেন দেখতে পাচ্ছি, আপনি রাইট টাইমে কেন করছেন না? 24 ঘন্টা 48 ঘন্টা আগে কেন করছেন না? মানে এটার জন্য আপনার কি এখতিয়ার দরকার ছিল? পারহ্যাপস এই সিম্পল ফোন কল টু দ্য প্রাইম মিনিস্টার। আপনি সর্বোচ্চ কোন এখতিয়ার আর দরকার? আপনি যদি ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে বোঝেন যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন গ্রো করেছে, উই নিড টু টেক এ ডিসাইসিভ অ্যাকশন নাও, পিএম কে বলবেন যে প্রাইম মিনিস্টার আমরা সবাই একমত, এই কাজটা করা দরকার, আপনি কি বলছেন? প্রাইম মিনিস্টারকে বলবে যে না এটা করা যাবে না, অথবা আপনারা যেটা ভালো বুঝছেন ওটা করা উচিত না, আমি আলাদা একটা ওপিনিয়ন দিব। কিছুই হইতো না। প্রাইম মিনিস্টার বলতে ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। এটাই হয় হাউ দ্য ক্যাবিনেট ওয়ার্কস। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে সিদ্ধান্ত গ্রহণ প্রসেসের ভিতরে আমলাতান্ত্রিকতার এই জটিলতা কিন্তু প্রথম না, এর আগেও আমরা দেখেছি। অটো পাসের সময় আপনার মনে আছে, কেয়ারটেকারের সময় দেখেছি দেড়শো ছেলে পেলে সচিবালয়ে গিয়ে মিনিস্ট্রি ঘেরাও করে ফেলছে, আর পরীক্ষা দিতে হবে না বলে দিল, সবাইকে পাশ করায় দিল। তাহলে এই ন্যায্যতার জায়গাগুলো শিক্ষার্থীদেরকে যেভাবে বুঝতে হবে, বুঝাইতে হবে, আবার সরকারের দায়বদ্ধতা ভুলের জায়গাগুলো পয়েন্ট আউট করতে হবে। বাইরে হইলে কি হইতো? ফার্স্ট যেটা হইতেছে যে আপনি কোশ্চেন ভুল হয়েছে, একটা ইনভেস্টিগেশন কমিটি হয়ে যেত বাই নাও। কেন এটা হলো, কে প্রশ্ন করেছে, কখন করলো, এটা তো একটা টিম থাকার কথা। মিজান ভাই জানবেন এটা এককভাবে কোনো ব্যক্তি জাতীয় পরীক্ষার প্রশ্ন করেন না, এটা মডারেশন হবে। মডারেশন হবে, 2-3টা ভেটিং এর পরে হচ্ছে কোশ্চেনের 3-4টা ভার্সন ফাইনাল করা হয়। তাহলে কোথায় কোন প্রসেসে ভুল হয়েছে, রাষ্ট্রের সিস্টেমে মেকানিজমে ভুল আছে কিনা এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমি ফুয়াদ ভাই আপনাকে আরেকটা জিনিস অ্যাড করে দেই, অর্থাৎ এবার কিন্তু বোর্ডের আলাদা পরীক্ষা হয়নি, অর্থাৎ প্রশ্নগুলোকে একটা প্রশ্ন করা হয়েছে না, অভিন্ন প্রশ্ন। অভিন্ন প্রশ্ন। তার মানে এই অভিন্ন প্রশ্নের কাজটা তো হয়েছে খুব বেশি আগে না, কারণ এই ডিসিশনটাই তো হলো সেদিন অভিন্ন প্রশ্ন। জি। তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় আসলে রাইটলি বলেছেন যে প্রত্যেকটা জায়গায় শুধরানোর জায়গা ছিল। তাহলে এই জন্য হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন কমিটি যেটা করে ফেলতো যে আমার ফিজিক্সের কোশ্চেনের ব্যাপারে আমরা যেই ভুলটা হয়েছে, যুক্তিবিদ্যা বলেন হিসাব বিজ্ঞান বলেন, আমি কমিটি করে দিয়েছি, কমিটি 3 দিন 7 দিন 10 দিনের ভিতর রিপোর্ট দেবে, এই রিপোর্ট আমরা পার্লামেন্টে বলবো। দ্বিতীয়ত কথায় কথায় গিয়ে এই যে এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থার পরে শিক্ষার্থীদের অবশ্যই অনেক কষ্ট হয়েছে পরীক্ষা কেন্দ্রে যেতে, অবশ্যই সেটি আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমরা দেখছি সারাদিন ধরে। কিন্তু তারপরে কথায় কথায় গিয়ে এই যে হঠাৎ করে পদত্যাগের দাবি তোলা এবং রাজনৈতিক বিষয়ে সংশ্লিষ্ট হয়ে যাওয়া, এই বিষয়টাকে আপনি কি অন্যভাবে দেখেন? না, আমি দেখি না, এটা স্বাভাবিক প্রসেস। বিজন ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আপনি একটা জেনারেশনকে যখন লম্বা সময় ফ্যাসিবাদের মতো একটা শাসন ব্যবস্থার মধ্যে রাখবেন যেখানে সে নিজেকে ভেন্টিলেট করতে পারে না। একটা হচ্ছে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, আমাদের সমাজ কাঠামোর ভিতরে কিন্তু ফ্যাসিবাদ আছে। আমাদের অলমোস্ট প্রত্যেকটা টিচার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট। তারা সমালোচনা প্রশ্ন নিতে পারে না, তারা দ্বিমত এন্টারটেইন করেন না, তারা ব্যাট দিয়ে পিটান, তারা ছেলেমেয়েদেরকে বকাঝকা করেন কন্টিনিউয়াসলি। মানে বংশ, বাপ মা, কি শিখছো না শিখছো, বাড়িতে কেউ নাই, মানে দেখবেন হেনও কোনো আন্ডারএস্টিমেশন নাই যেটা এই শিক্ষা পদ্ধতির মধ্যে নাই। এই যে কাঠামোগত ফ্যাসিবাদ আছে আমাদের সমাজের জায়গাতে জায়গাতে, এগুলোকে যদি অ্যাড্রেস করা না শেখেন। এই জায়গাটায় যেহেতু শিক্ষকদের নিয়ে বলছেন, আমি আপনাকে কমপ্লিমেন্ট করি, সেটা হলো এই শিক্ষকদের যে ম্যানেজমেন্ট কমিটি বা এই শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে যারা উপর থেকে চালায়, তারা যে কি পরিমাণ দুর্ব্যবহার করে এই শিক্ষকদের সাথে সেটা আমরা জানি। এবং সবাই হচ্ছে মূর্খ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এখন মনে রাখতে হবে যে মানুষের আচরণ সংক্রমিত হয়। এখন 5 মিনিটের মধ্যে আমরা 3 জন ঝগড়াঝাটি করে চেয়ার টেবিল উড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা যদি শান্ত হয়ে কথা বলা শিখি তাহলে চলবে সেইভাবে, তাই না? তো সেই বিবেচনায় শিক্ষকরাও কিন্তু হিউমিলিয়েটেড হয় তাদের বেতনের কারণে, তাদের সুযোগ সুবিধার কারণে। শিক্ষকরা যখন দেখতে পায় যে আমার মৃত্যুর পরেও আমার পেনশনের টাকাটা আমি পাবো কিনা, যেটা যেটা সিস্টেম করা হয়েছে, এবং আমাদের এই খোঁজ খবরগুলো না নিয়ে শিক্ষকদেরকে ঢালাওভাবে কিন্তু মানে বলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এখনো যথেষ্ট লো পেইড। যদি যদি শুধু শিক্ষকতাই করতে চায়, আজকে কেন শিক্ষকদের মধ্যে অনেক ধান্দাবাজ লোক তৈরি হয়েছে, চালাক লোক তৈরি হয়েছে? আচ্ছা, কারণ কি মনে রাখবেন, চালাক লোক যদি শিক্ষক হয় অথবা শিক্ষক যদি চালাক হয়ে ওঠে, তাহলে ওই সমাজের পতন আটকানোর আর কোনো সুযোগ নেই। সেই অবস্থার মধ্যে আমরা এখন রয়েছি। ধন্যবাদ ডক্টর সৈয়দ মিজানুর রহমান হাবিবুর যেটা রহমান হাবিব। আমি একটু শেষ করে ফেলি। হ্যাঁ, জি। তাহলে যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে কাঠামোগত জায়গাতে আছে যে যারা, এবং বাবা মাও দেখবেন একটা ফ্যাসিস্ট আচরণ করে আমাদের ফ্যামিলিগুলোতে। ছেলেমেয়েদের মতামত নেয় না, শোনে না, তোকে মেডিকেল পড়তে হবে, তুই ইঞ্জিনিয়ার হবি, তুই উকিল হবি। মানে আমার ইচ্ছা আছে কিনা, আমি ভালো পেইন্ট করতে পারি, আমি ভালো ফুটবল খেলি, আমি ভালো গান গাই, মানে এটা যে একটা মেধা, এটার উপরে তো GPA 5 নাই। মানে এই যে কাঠামোগতভাবে সমাজের বিভিন্ন জায়গায় জায়গায় বাচ্চাদেরকে, ইয়াংদেরকে, আমরা তো এই সাপ্রেশনের মধ্য দিয়ে বড় হয়েছে কিন্তু সবাই। আমরা বড় হয়েছে, কিন্তু এই জেনারেশন এই আসলে কি generation সাপ্রেশন আছে কিনা, বা certainly আছে। অনেক সময় আমরা দেখি যে এখন অপিনিয়ন দেওয়ার ক্ষমতা রাখে তারা, এটা এবং কিছু বদলেছে, দিচ্ছে। এবং বদলেছে হচ্ছে প্রতিবাদ আকারে বদলেছে।
যেহেতু মোবাইলের কারণে প্রতিবাদ আকারে, বেয়াদবি আকারে বদলেছে, আচরণ আকারে বদলাচ্ছে না, এটা আচরণ ম্যানার আকারে বদলাইতে হবে। অতএব এই কাঠামোগত জায়গায় যদি আপনি না করেন, ধরুন ইংল্যান্ডে আমি স্কুলে কলেজে কাজ করেছি, সেখানে প্রতিবাদ করা প্রাইমারি স্কুলে শেখানো হয় কারিকুলাম, যে আজকে একটা নিউজ আসছে, ধরো এই স্কুলটা শাটডাউন করে দেবে, এখন তুমি কি করবা? তো ছেলেমেয়েরা সব ঘাবড়ায় গেছে, বলে যে অফকোর্স আমাকে তো প্রোটেস্ট করতে হবে। কি করতে হবে? কিভাবে ব্যানার করতে হবে, কিভাবে ফেস্টুন করতে হবে, ফেস্টুনে কি লেখা থাকবে, আমরা কি করব, স্কুলের সামনে কোথায় দাঁড়াবো, কি করা যাবে কি করা যাবে না, লোকাল ইনস্টিটিউশনে গিয়ে স্মারকলিপি দিতে হবে। এই পুরো গণতান্ত্রিক প্রতিবাদের সাথে তাকে ছোটবেলা থেকে পরিচয় করানো হচ্ছে। আপনি তো আমাকে পরিচয় করাচ্ছেন কিসের সাথে? মারপিটের সাথে, চাঁদাবাজির সাথে। আপনি কেন ছাত্রদলকে আজকে রাস্তায় নামাইলেন? প্রয়োজন ছিল? আপনি শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, তারা তো যে কারণে ন্যায্য কারণে করছে, যেটাকে আপনি সরকারিভাবে প্রশাসনিকভাবে করবেন। ছাত্রদলকে কেন রাস্তায় নামাইলেন? কি বলছে ছাত্রদলের? তারেক রহমান সংসদে, ছাত্রদল রাজপথে। কি মেসেজ দিচ্ছেন? এই রাজনীতি, কি মেসেজ দিচ্ছেন? মানে এই যে আপনি ক্ষমতার, আপনি যে মাসল প্লে করতেছেন, এই মাসল প্লে হাসিনা করে ধরা খাইছে না? আপনি এখন এই প্রসেসে কেন গেলেন? ছাত্রলীগ তো লাঠি নিয়ে নামতো, ছাত্রদল কি নামবে তা কেন? করেছে? আপনি শিক্ষার্থীদের এই ইস্যুতে রাষ্ট্রের সাথে তার লেনদেন, এটা তো বিএনপি দলের সাথে তার কোনো লেনদেন না। তো এই প্রতিবাদটা কার সাথে? রাষ্ট্রের সাথে। তো রাষ্ট্র আমার সাথে বোঝাপড়া করবে, সরকার বোঝাপড়া করবে, ছাত্র দলের ছেলেমেয়েদেরকে কেন ডিল করতে হবে? ধন্যবাদ, অতএব ব্যারিস্টার। এই কাঠামোগত জায়গায় এবং আবহাওয়ার ব্যাপারে ইনভেস্টিগেশন হওয়া দরকার। যাদের কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন, রাইট অ্যাডভাইস আপনি পাচ্ছেন কিনা? জি, Otherwise আপনি ধন্যবাদ, সিদ্ধান্ত নিতে ধন্যবাদ পারবেন না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে দুটি বিষয় উঠে এসেছে হাবিবুর রহমান হাবিব, আবহাওয়ার বিষয়টি যেটি বারবারই বলছেন, যে পয়েন্ট আউট করছেন যে আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের যে পর্যবেক্ষণ, বেশিরভাগ সময়ে এই ফোরকাস্টগুলো আসলে ঠিক হয় না, সঠিক হয় না, এবং সেই সাথে ছাত্র দলের রাস্তায় নামার বিষয়টি অ্যাড্রেস করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি প্রথমটা বলি আবার ব্যাপারটা। আগের দিনে কৃষকরা মনে করতো এই দিন বৃষ্টি হবে, এই সময় বৃষ্টি হবে, এই সময় ধান বুনতে হবে, এই সময় নিড়ানি দিতে হবে, ওরা নিজেরাই আবহাওয়াবিদ ছিল। এখন আমাদের যে আবহাওয়া অফিস আছে, আবহাওয়া দপ্তর আছে, এখানে আপনার ব্যক্তি বসে থাকে, কিন্তু যেটা দিয়ে যারা ফোরকাস্টটা করবে সেই মেশিন, সেটার ক্ষেত্রে আমাদের দেশের দুর্বলতা আছে। এটা তো বাইনোকুলার দিয়ে দেখে তাকায় দেখতেছেন আকাশে এরকম মেঘ লাগলো কি না লাগলো, এটা একটা নিশ্চয়ই একজন আধুনিক যন্ত্রপাতি উন্নত বিশেষে আছে, আমাদের ওই জিনিস দিক খেয়াল করতে হবে, সেটা আমাদের নিয়ে আসতে হবে। খালি কয়েকটা লোক বসিয়ে দিলে আর সে দিন শেষে বললো 3 দিন বৃষ্টি হবে, 2 দিন পর বৃষ্টি হবে না। যেমন গত শনিবার দিন আমার ঈশ্বরদীপ মেয়র, 3 বার মেয়র ছিলেন, ফাঁসির আসামি ছিল, অন্যায়ভাবে তার দেওয়া হয়েছিল, চ্যানেল সদস্য মারা গেছে। আমি বৃহস্পতিবার ডেটটা চেঞ্জ করলাম, আমি যেতে পারবো না, শুক্রবার দিন মিলাদ, বৃষ্টি কম বেশি পড়বে। শনিবার দিন আমি প্রোগ্রাম দিয়েছি, বিকালে শোক র্যালি করবো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন হঠাৎ করে একজন বলে বসে আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছে, অমুক বলেছে 3টার পর থেকে মুষলধারে বৃষ্টি হবে। আচ্ছা, আমি বললাম 3টার পর থেকে বৃষ্টি হোক, যা হোক, বৃষ্টি ভিজে দরকার হলে আমরা প্রোগ্রাম করবো। মজার ব্যাপার হলো কি, 3-7 দিনের পর থেকে কোনো বৃষ্টি নেই, রাত 10টা পর্যন্ত কোনো বৃষ্টি নেই, একদম টাটকা আবহাওয়া। কত সুন্দর প্রোগ্রামটা, মানে একদম উল্টো, একদম উল্টো প্রেডিকশন ছিল। হ্যাঁ, একদম উল্টো। চ্যাট জিপিটিও তো আজকাল ভুল বলে না। এই জন্য আমার মনে হয় যে আমাদের এই যন্ত্রপাতি যেগুলি দিয়ে আমাদের সেই জায়গাগুলো ত্রুটি আছে, সেগুলি আধুনিক করতে হবে, তাহলেই আমরা আবহাওয়াটা সঠিক মতো আমরা ফোরকাস্ট করতে পারবো। আচ্ছা, এটা গেল একটা দ্বিতীয়ত হলো বিষয়। জি। ছাত্রদলের মিছিল সম্বন্ধে উনি যেটা বললেন, আমার নলেজে নেই, তবে আমার নলেজে এটা আছে যে ছাত্রদল মিছিল অন্য কারণে করেছে। এই যে এরা যে মিছিল করছে, শিক্ষামন্ত্রী ভুয়া করেছে, স্লোগান দিয়েছে, এই কারণে করেনি, অন্য একটা প্রোগ্রাম ছিল, সেই কারণে ছাত্রদল হয়তো স্লোগানটা ওইটা হতে পারে, স্লোগানটা হ্যাঁ, 4 নম্বর সংসদে আমরা রাজপথে আছি। এখন রাজপথে আমরা সরকারি দল, এখন তো রাজপথে আমাদের কাজ নেই। তো এই কাজটা আওয়ামী লীগ করেছিল, আমি মনে করি কোনো কারণে না, হ্যাঁ হতে পারে। আজকে যেমন ছাত্রলীগ মিছিল করেছে, দেখছেন তো, সেই মিছিলকে প্রতিহত করার জন্য আপনার একটা ইচ্ছে, যেহেতু ওই সংগঠন আগে যেটা সরকার বাধা দিত, তখন বিএনপি বা আমাদের ব্যারিস্টার ফুয়াদের পার্টিতে ব্যান্ড ছিল না, রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা ছিল না, তখন ছাত্রলীগ কাজটা করতো। এখন ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, দল নিষিদ্ধ না, রাজনীতি নিষিদ্ধ। সে নিষিদ্ধ কাজ যখন করতে যায়, তাকে আমরা প্রতিহত করা ওইভাবে না, তাকে নিরুৎসাহিত করার জন্য হয়তো একটা প্রোগ্রাম থাকতে পারে। মানে আপনি বলছেন যে ছাত্রলীগকে ছাত্রলীগকে প্রতিহত করা বা যেটি প্রতিহত না, মানে তাকে নিরুৎসাহিত করার জন্য ছাত্রদলকে নামানো নিষিদ্ধ, হয়েছে। আমার কর্মকাণ্ড নিষিদ্ধ, আমি রাস্তায় যাচ্ছি, আমি রাস্তায় গেলে ব্যারিস্টার সেখানে ফুয়াদ, আমি আপনি প্রতিপক্ষের হয়তো আমি সম্মুখীন হতে পারি। আচ্ছা, তারপরেও আমি মনে করব, তারপরে আমি মনে করি যে আমরা বিগত সরকারের উদাহরণটা আমাদের সামনে আছে। আমরা দিতাম হরতাল, আমরা করতাম
অবরোধ, তারাই আমাদের অবরোধ করে রাখতো। আমরা হরতাল দিতাম, তারা সমস্ত গাড়ি তারা বলতো, তারাই রাস্তা থাকতো। আমরা ওই কাজটা আমরা করতে চাই না। আমাদের দলের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, উনিও সেটা চাবেন না। হয়তো কোনো ক্ষেত্রে কেউ কোনো হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে হয়তো একটা মিছিল অতি উৎসাহী হয়তো করে ফেলে, এরকম অনেক ঘটনা আমরা দেখি। যেমন এই যে আজকে যে এটা হলো শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে এই যে চারিদিক থেকে জড়ো হয়ে যে সংসদ ভবনে আসা, এটিকে আপনি মনে করেছেন যে শুধু শুধু শিক্ষার্থীদের ঘটনা? এখানে কারো না কারো ইন্ধন আছে। যাও সরকার বিব্রতক অবস্থা ফেলো, শিক্ষামন্ত্রীর বিব্রতক অবস্থা ফেলো, এখানে ইন্ধন থাকতে পারে। বলছে আছে তা না, থাকতে পারে। আমার কথা হলো যে এই কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের ভাষাগত যে আমাদের যে ত্রুটি দেখা দিচ্ছে এখন, প্রচণ্ড ভাষা খারাপ। আমরা যে সমস্ত কথা উচ্চারণ করি সেই ভাষাগুলি, আমরা ইউটিউবে অনেক সাংবাদিক বিভিন্ন দেশে বিদেশিতে বক্তব্য শুনি, কথা শুনি, ওরা বাসায় কারোর সামনে মানে একদম মানে আস্তে আস্তে শোনা ছাড়া ওরা শোনাও যায়, এমন সব ভাষা উচ্চারণ হয়। আমি মনে করি ওই জায়গার থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের রক্ত দিয়ে একটা ফ্যাসিস্টকে বিদায় করেছি। অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলির ভিতরে পারস্পরিক একটা সুসম্পর্ক থাকা উচিত। ছাত্রছাত্রীদেরও যেন তারা যেন শিক্ষা নিতে পারে। যেমন আমি এই বলে শেষ করি, সেটা হলো এই, আমি যখন 2015 সালে 12ই জানুয়ারি চ্যানেল 24 থেকে অ্যারেস্ট হলো, আমার তখন আমাদের সব নেতারা কারাগারে ম্যাডামকে অবরুদ্ধ করে রেখেছে কমিশন অফিসে, টকশো দেওয়ার লোক নাই। আমি আগে যেতাম না, আমাকে মহাসচিব বাধ্য করলে যাওয়ার জন্য আমি যেতাম। ওই দিন আমি গেলাম 12 জানুয়ারি। আপনার 10ই জানুয়ারির প্রোগ্রামটা তারা 12 জানুয়ারি নিলাম, সদস্যপত্র দিবস প্রোগ্রাম। আমি রাত্রে ওই দিন বাসায় ছিলাম, আমি শুনলাম তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্য। ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে এত খারাপ কথা বললেন যে সহ্য করা যায় না, শোনা যায় না। আমি সুনীল বিশ্বাসকে বললাম, আজকে যদি সুনীল ভাই আজকে যদি প্রতিবাদ না করে তাহলে কিন্তু আমি কালকে একটি রাজনীতি করবো না। তিনি বললেন যে আপনি ছাড়া বলার লোককে আছে, আপনি কি যেত সপ্তাহে অ্যারেস্ট হয়েছে যারা বলে তারা। আমি গেলাম নিউজ 24-এ, চ্যানেল 24-এ গিয়ে সেখানে বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেল আবুল কালাম আজাদ ছিল 7 বছর না 9 বছর প্রধানমন্ত্রীর স্পেস সচিব। প্রধানমন্ত্রী বলছেন যে না বেগম খালেদা তো আমরা আটকে রাখি নাই, উনি ইচ্ছা করলে যেতে পারেন। তো আমি বললাম যে আবুল কালাম আজাদ ওটা প্রধানমন্ত্রী সাই দিল। আমি তখন বললাম টেলিভিশনে কি দেখছে যে বেগম খালেদা জিয়াকে মাটির ট্রাক দিয়ে ইটের আটকানো হয়েছে। সিমেন্টের গাড়ি ছিল না, বলেছিলেন যে প্রতি বছর বাড়ি সাথে তো এই জন্য ইট বালি রেখেছে, তাহলে একটা সিমেন্টের গাড়ি বানানো শেষ করে দিই বলে আমি বললাম মানে প্রধানমন্ত্রী আপনি তো কারোর নানি, কারোর মা, কারোর খালা, কারোর দাদি, কারোর চাষি, কারোর ফুফু, তার পাশাপাশি লক্ষ লক্ষ কোটি কোটি কোমলমতি সন্তানেরা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের সামনে কি বার্তা দিচ্ছেন? ওরা দেখছে যে বেগম খালেদাকে আটকে রাখা হয়েছে আর আপনি বলছেন আটকে রাখা হয়নি। এই যে মিথ্যাচার আপনি বলছেন, এই কি শিক্ষা দিচ্ছেন আপনি? বলে আমি শেষ পর্যন্ত একটা কথা বলেছিলাম, আগে আমাদের শিক্ষকেরা মুরব্বীরা আমাদের শেখাতো যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা তারা সকালবেলা উঠে বলে, সকালে উঠে আমরা মনে মনে বলি, সারাদিন আমরা যেন চুরিদারের মিথ্যা কথাই বলি। প্রিয় দর্শক শ্রোতা, অনেকদিন হয়তো আমাকে আপনার পাবেন না, ঠিক আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো এই অসভ্য কথা সরকারের পক্ষ থেকে যখন বলা হয়, বলা হয়তো কথা এটা সেটা, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ। ডক্টর সৈয়দ মিজানুর রহমান। জাতীয় সংসদে আইনমন্ত্রী বলেছেন যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার নয়, বরং এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। শিক্ষা এবং চিকিৎসার মতো বিষয়ে এই যে বাংলাদেশের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটি এখনো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বলবৎ আছে। এটি আসলে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে কতটা প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই কথাটা আসার আগের দুটো কথা আমি জাস্ট 2 মিনিটও লাগবে না। একটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর যে অকার্যকর বা তারা গোটা, এই উত্তরটা হচ্ছে বাংলাদেশে শুধু আবহাওয়া অধিদপ্তর না, যেগুলো পেশাগত দক্ষতা নির্ভর প্রতিষ্ঠান আছে এই সবগুলোর প্রধান থাকেন অ্যাডমিন ক্যাডারের লোকজন। বাংলাদেশের কোনো অধিদপ্তর যেগুলো পেশাগত উন্নতি হতে হয়, তো আপনার টপে বস যদি বসে থাকে অ্যাডমিন ক্যাডারের, ওখানে যদি উনি লাঠি ঘোরায় তাহলে পেশাগত উন্নয়ন কোথাও হবে না। যে কারণে আপনি বিসিকে যান, যেখানে যান বাংলাদেশে, যেগুলো পেশাগত উন্নয়নের জন্য যে সমস্ত অধিদপ্তর বা যা কিছু হয়েছে, এই জায়গাটা সরকারের নজর দিতে হবে। এখানে যে লোকটা ওই বিষয়ের দক্ষ, সে যদি প্রধান হওয়ার স্বপ্ন জীবনেও না দেখে, তারা এরকম অকার্যকরী হবে। আর দ্বিতীয় যেটা বলেছেন, সম্ভবত আমরা অনেক সময় দেখি যে কোনো কিছু হলেই আমরা বলে নিই নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু আছে। এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট থাকলে মানুষ কোনোদিন সত্যের সন্ধান পাবে না। বাংলাদেশের রাজনীতিতে এগুলো খুব নতুন না, এটা কি মানে আপনি যদি সত্য পেতে চান, সত্য আবিষ্কার করতে হলে আপনাকে জাজমেন্ট থেকে সরে যেতে হবে, নন জাজমেন্টালি দেখতে হবে। আপনি যদি আগেই ধরে নেন নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, সত্যটা পাবেন না। এবার আসি আপনার সংবিধান নিয়ে মানে যে কথাটা হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু প্রচলিত রাজনৈতিক কথোপকথন চলে, কথাবার্তা চলে
বাংলাদেশি না এইটা বা এইরকম থাকে বাঙালি এই ধরনের। কিন্তু দেখুন বাংলাদেশের সংবিধান কখনো ফ্রি প্রিন্ট করে কোথাও কি ডিস্ট্রিবিউটেড হয়েছে এই বিষয়ে পড়াশোনা করার জন্য হয়নি। নীলক্ষেতে পাওয়া যায়, সেটা পাইরেটেড কপি গভর্নমেন্টের থেকে নেয়। তো সংবিধান নিয়ে আমরা অনেক কথা বলি, সারাদিন তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু সংবিধানের ভেতরটাতে যাওয়ার জন্য কোনো উদ্যোগ সম্ভবত কোনো সরকার নেয়নি। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন, মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, মন্ত্রী মহোদয় সংবিধান পড়াশোনা করে বলেছেন, কিন্তু এই সংবিধান যখন হয়েছিল, এগুলো আপনারা আরো ভালো জানেন, এর দ্বিতীয় পর্যায়ে যেটা হওয়ার কথা ছিল, যে নীতি মানে যেটা বলেছেন যে এটা হচ্ছে, আমার কাছে এটা লেখা আছে যে মূল নীতি হিসেবে এই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক অধিকার হিসেবে আসবে। মজার ব্যাপার হচ্ছে যে 19টা মৌলিক অধিকার হিসেবে মানে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া আছে, সেগুলো মোস্টলি হচ্ছে পলিটিক্যাল। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সরকারের ওই আর্থিক অবস্থা ছিল না যে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এগুলোকে মৌলিক অধিকার হিসেবে দিয়ে সেই কস্ট তারা বেয়ার করবে। কিন্তু এখনো কি আছে না, শুনুন, মধ্য আয়ের দেশ হওয়ার জন্য আমরা তোলপাড় হয়ে গেলাম, অনেক কিছু হলো। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতারা, কোনো রাজনৈতিক সরকার সম্ভবত এই রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলোকে মানে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকার করা হয়েছিল, সেই অঙ্গীকারের ধারের কাছে কেউ যায় নাই। না গিয়ে এখন এসে আমরা এটা বলছি, কিন্তু এর মাঝখানে, এই এতগুলো বছরের মাঝখানের অর্থনৈতিক মুক্তির মূল ইন্ডিকেটরই হবে যে এইগুলো হবে মৌলিক অধিকার। এখন এগুলো যখনই সরকার মৌলিক অধিকার করবেন, তখন সেইগুলো তো ফুলফিল করতে হবে। সেটা করার ক্ষেত্রে যে প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা আছে, প্রথম হলো এটা এক ধরনের ওয়াদা ভঙ্গ সাধারণ মানুষের সাথে করা হয়েছে। অর্থাৎ সেই সংবিধান রচনার পরে এই মূল নীতিগুলোকে, সংবিধানের নীতি যেগুলো বলছি, যেটা আজকে বলেছেন, সেগুলোকে করা হয়নি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের যে মনোপলি, মানে কার ওয়াদা ভঙ্গ করা? জনগণের সাথে, জনগণের সাথে রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত ছিলেন, আচ্ছা, কখনো পরিবর্তন করেননি তারা, এটি ওয়াদা ভঙ্গ করা। কারণ কি, এইটা যখনই কোন সরকার এটাকে কেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা, সেটা কি আসলে সক্ষম কিনা এই ওয়াদা? এটাই তো প্যারাডক্স। সেটা যদি মধ্য আয়ের দেশ তো আমি ঘোষণা করেছি, তার কিন্তু আমার এই নীতিটাকে আমি যে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করবো, সেখানে নজর দেইনি। কারণ সেখানে নজর না দিয়ে বরং উল্টো কিছু কাজ করেছি। সেটা হলো রাষ্ট্রকে আমরা অনেক জায়গায় মুনাফা করতে উদ্বুদ্ধ করেছি। রাষ্ট্র যদি মুনাফাখোর হয়, তাহলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। কেন রাষ্ট্রের সাথে জনগণের সংঘাতটা হয় এত বারবার? কারণ হচ্ছে রাষ্ট্রের মনোপলি হবে কস্ট টু কস্ট, অর্থাৎ যেটা ব্যয় হবে মঙ্গল, সব মানুষের জন্য সেবা, সেটা বিদ্যুৎ হতে পারে, সেটা গ্যাস হতে পারে, সমস্ত কিছু হবে। কিন্তু সেখানে এইগুলো পরিচালনার সাথে যারা জড়িত, তারা কিন্তু নানা ধরনের লুণ্ঠনমূলক ব্যয় এবং দুর্নীতির ভিতর দিয়ে এই মুনাফাটা খরচ করে, বা রাষ্ট্রের মুনাফাটা বা রাষ্ট্রের যা আয় ব্যয়ের হিসাব, তার যে ব্যালেন্সটা, সেটা দিয়েই তো এই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ অপেক্ষা করেছিল, কিন্তু সেই জায়গাটা করা হয়নি। আমি জানি না কোন সরকারই সেটা করতে পারেনি। জি, ধন্যবাদ ডক্টর। মানে ওটা যেখানে ছিল সেখানে রেখেছে, রহমান। এখন এসে এত বছর পর আমরা বলছি যে এগুলো তো মৌলিক অধিকার না। জি, ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, রাইটলি বলেছেন, আসলে তাই রাইটলি বলেছেন। কিন্তু এই সময়ের মাঝখানে যারা এই দেশের দায়িত্ব নিয়েছিলেন, জনগণের দায়িত্ব নিয়েছিলেন, তাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আচ্ছা, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসতে চাই। এই সরকার কি যে কথাগুলো বলা হচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যে বিষয়গুলোকে আমরা বইয়ের পাতায় হয়তো মৌলিক অধিকার সম্পর্কে জানি, কিন্তু আমাদের সংবিধানের পাতায় সেটি নেই, এই সরকার কি পারবে সেটিকে সংবিধানের পাতায় মৌলিক অধিকার হিসেবে ডিক্লেয়ার করতে? না, পারবে না, কেউই পারে নাই এবং পারার আগ্রহও নাই, যেটা বিজান ভাই কারেক্টলি বলেছেন। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের একটা বিখ্যাত পোস্টার ছিল, আপনার সোনার বাংলা শ্মশান কেন। সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বাজেট বরাদ্দ এবং বিভিন্ন জিনিসের দাম, যেমন চালের দাম কেজি প্রতি পশ্চিম পাকিস্তানে কত, পূর্ব পাকিস্তানে কত, সোনার ভরি পশ্চিম পাকিস্তানে কত, পূর্ব পাকিস্তানে কত, রাজস্ব আয় ব্যয়, উন্নয়ন আয় ব্যয়, এরকম বিভিন্ন জিনিসকে তারা আইটেমাইজ করে 10টা টপিক নিয়ে বলেছিল যে বাংলাদেশকে কীভাবে অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হচ্ছে পূর্ব পাকিস্তানকে। এখানকার ডেটা ম্যানিপুলেশন আছে, মিথ্যাচার আছে এখানে। বাট এটাই কিন্তু আওয়ামী লীগকে বিজয়ী করেছে নির্বাচনে। এবং এটার সাথে যদি আপনি স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়েন, যেটা 71 সালের 17 এপ্রিল পাঠ করেছেন আমাদের অস্থায়ী সরকার, সেখানে আইডিয়াটা কি ছিল, মানে আমি কেন তালাকনামাটা দিচ্ছি, আমার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে সম্পর্ক কেটে দিচ্ছে কেন, সেখানে মোদ্দা দাবিটা ছিল বৈষম্য। এবং দেখেন সেই বৈষম্য চলতে 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 সেটা 24-এর তরুণদেরও দাবিতে পরিণত হয়েছে, কোটা না মেধা, বৈষম্যের আলাপ আসছে।
এবং একই আলাপগুলো বারবার করে দেখবেন যে সকল ছাত্রনেতারা সেই 69-70-এ এই আলাপগুলো তুলছিলেন তারা কিন্তু দুই দলেই বিভিন্ন সময় লম্বা সময় মন্ত্রী ছিলেন। তাহলে আপনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আপনি যখন দায়িত্ব পেলেন আপনি কেন এগুলো অ্যাড্রেস করলেন না, ডিল করলেন না? মিজান ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আমাদের এখন বছরে আয় নাকি মানে ব্যক্তিপ্রতি এখন $3,000। তাহলে আমি যদি ন্যূনতম আমার মাইক্রো ফ্যামিলি ধরি তাহলে আমার $12,000 ইনকাম হয়, 15-16 লক্ষ টাকা। তাহলে 15-16 লক্ষ টাকা কি আসলে আমার আয় উপার্জন আছে কিনা? তাহলে এই যে ক্যাপিটালিস্ট প্রসেসের মধ্য দিয়ে আমার প্যারিটি দেখানো হচ্ছে, এই প্যারিটি তো কারেক্ট না। বাংলাদেশে আপনি যদি প্রান্তিক অঞ্চলে যান, এই দেশের 70% লোক এখনও 17th সেঞ্চুরিতে বাস করে, 18th সেঞ্চুরিতে বাস করে। আবার এই সোনার বাংলাতেই এমন এমন ঈশ্বরের পল্লী, ভদ্রপল্লী আছে যেখানে মানুষগুলো 2026 সালে ওয়াশিংটন, লন্ডনে লাইফ লিড করেন। এই লেভেলের প্যারিটি এই সমাজে বাস করছে আছে। তাহলে এখন কনস্টিটিউশনালি আর্টিকেল 15 এই কথা বলা আছে সত্য যে দিজ আর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, কিন্তু ওখানে তো বলে দেওয়া আছে যে স্টেট উইল আন্ডারটেক মেজার্স, যে ইকোনমিক গ্রোথটা এমনভাবে করবে গ্র্যাজুয়ালি যেন এই জিনিসগুলো এনশিওর করা হয়। আমরা রিভিউ করেছি কিনা, আমরা এই কাজটা করতে পারছি কিনা, আমরা যে বাজেট সেশন এটা নিয়ে কোনো কথাই বলিনি। 2026 জুলাইতে আমরা আছি, বাজেট দেখলাম আমরা। আপনার মনে হয় এই সরকার কি আগাতে পারবে এই বিষয়টিতে, নাকি আসলে আমরা বেশ কয়েকটি কার্ডের কথা দেখেছি? এটা মাইন্ডে নাই, এই যে এটা কাঠামোগতভাবে এটা আমার কাঠামোর চিন্তায় নাই। আমি একটু বলি, দেখেন মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এগুলো জি সাংবিধানিক অধিকার নয়, কিন্তু কোনটা সাংবিধানিক অধিকার সেটা কিন্তু বলেননি। অর্থাৎ বাংলাদেশের মানুষ কি জানে যে সাংবিধানিক অধিকার এই 19টা বা এটা, সেটাও তো জানে না। এই আইনমন্ত্রীর বক্তব্যে অ্যাটলিস্ট এটা জানা গেছে, অনেকের জ্ঞাতার্থে চলে এসেছে। বিষয় হচ্ছে আপনি সবকিছু যদি কিতাব দিয়ে জাজ করেন না, তাহলে মানুষের অধিকার আর থাকবে না। সংবিধান দিয়ে কিন্তু ফ্যাসিবাদ কায়েম হয়েছে বাংলাদেশে হাসিনার নেতৃত্বে। অতএব সংবিধানের রেফারেন্সে না গিয়ে যেটা দরকার ছিল, পলিটিক্যাল প্লেজ নিয়ে কথা বলা ছিল, যে আমার স্বাধীনতার ঘোষণাপত্রে কি লেখা ছিল, আমার 5 সালা 10 সালা 20 সালা যে কর্মপরিকল্পনা সেটা রিভিউ করছে কিনা, আমি আর্টিকেল 15-এর কত শতাংশ বাস্তবায়ন করতে পারলাম না, সেই ব্যাপারে দেখবেন যে কোনো অ্যাপ্রাইজাল নাই। বাংলাদেশে ফান্ডামেন্টাল ফ্রড হচ্ছে এদেশে বাজেট আমলারা করে, পলিটিশিয়ানরা করে না। যার সাথে যাকে আপনি জনপ্রতিনিধি বলছেন তাকে দিয়ে শুধু স্ট্যাম্প করাচ্ছেন, মিজান ভাই জানে বাজেট কেমনে হয়। তাহলে যার কোনো ম্যান্ডেট নাই সে বাজেট করছে, তার তো আর্টিকেল 15-এর কোনো অব্লিগেশন নাই জবাবদিহিতার। তাহলে আপনি এমন লোক বাজেটে হ্যাঁ না বলছে, তার এন্টায়ারলি মানে ধরুন 80-90% এমপিরা তো বাজেটই বোঝে না। আপনি পুরো বাজেট সেশন দেখেন, কয়জন সিরিয়াসলি বাজেট নিয়ে আলাপ করেছেন? অতএব সেই জায়গাতে মাননীয় আইনমন্ত্রী এটা সিরিয়াসলি অন্য বাজেটকে কেন্দ্র করে এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার ছিল। দেখুন, বাজেটের প্রসঙ্গে জাস্ট আপনার সময় না থাকলে এটা শুনতে হবে, কারণ শিক্ষার সাথে জড়িত। পৃথিবীর কয়েকটি দেশ কিন্তু এখন বাজেটে বৈদেশিক ঋণের সুদ বেশি দিচ্ছে শিক্ষা খাতের চেয়ে, এবং বাংলাদেশ কিন্তু সেই পথে হাঁটছে। অর্থাৎ একদিন দিন আসবে যদি আমরা এখানে পরিবর্তন না হই, বাজেটে দেখবেন শিক্ষা খাতের চেয়ে বেশি ব্যয় হচ্ছে বৈদেশিক ঋণ শোধ করতে গিয়ে। তো সেই জায়গাটা বুঝবার মতো মানুষ তো সংসদে থাকতে হবে, কথা বলবার মতো লোক। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে, আমরা শেষের দিকে রয়েছে। আইনমন্ত্রীর বক্তব্য ধরে এগোতে চাই যে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে এই যে মৌলিক অধিকারের বিষয়গুলো বারবার উঠে আসে, সেগুলো চাওয়া, আমরা কি নাগরিক হিসেবে এটা ডিজার্ভ করি কিনা, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা তো এতটুকু থাকতেই পারে না। এটা তো আজকে আসাদুজ্জামান আইনমন্ত্রী যারা বলেছেন, এর আগ পর্যন্ত কিন্তু আমরা বসলেই বলি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান আমাদের মৌলিক অধিকার, সবাই বলতাম আমরা। ওইটা উনি আইনের দিয়ে বলেছেন যে এটা আমাদের ওই মৌলিক অধিকার না, আমাদের কাছে খট্টা লাগছে। কিন্তু আসলে এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলেছেন, যেটা উনি ঠিকই বলেছেন যে রাষ্ট্র পরিচালনার মধ্যে, কিন্তু আমরা এটা বানাতে পারিনি মৌলিক অধিকার। হ্যাঁ, সেটাই আর কি উনি কথাটা রাইটলি বলেছেন যে এটা আমাদের বানাতে হবে, এটা আমার রাষ্ট্রের মূলনীতি বানাতে হবে, এটা অধিকার, তোমার অধিকারটা আমাকে সাংবিধানিকভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। উনি হয়তো ওই কথাটা বলার জন্য কথাটা বলছেন, অনেকে ভুল ব্যাখ্যা দিতে পারেন। এখন কথা হলো যে আগে যেটা হয়, যে উনি শেষ কথা যে কথাটা বললেন, এটা আমার কাছে ওইভাবে মনে করি না। এতদিন ধরে চলে আসছে, এখানে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা, এখানে আপনার একটা শিশু জন্মগ্রহণ করার পরে 1,20,000-22,000 টাকা তার মাথা পিছু ঋণ নিচ্ছে জন্মাচ্ছে। তো সে আপনার শিক্ষা খাতে বাজেট আমাদের হয়তো এবার অন্য বাড়ছে, এবার শিক্ষা খাতে, তারপর স্বাস্থ্য খাতে, কৃষি খাতে বাজেটটা আমাদের বেড়েছে। তো এভাবে বাড়তে থাকে, তাহলে তো আমার তো বেশি হবেই। ওই জায়গায় না বাড়ে, আমার বাংলাদেশে যে টাকায় আমার উপার্জন হোক না কেন, এটা সঠিক মতো ব্যবহার করি, চুরি যদি না হয়, পাচার যদি না হয়, আমরা সামনের দিকে এখন চেষ্টা করবো, চেষ্টা তো আমাদের করতে হবে। এইভাবে যদি একটা দেশ চলে, তো চলতে পারবে, বেশি দিন চলতে পারবে না। আমরা সেই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই।
হয়নি আগে, এখন হবে না তা না, হতে হবে, সামনের দিকে আমরা আগাবো, আমরা আগাতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান এখন ফুয়াদ এজন্য বলছেন, বলি- এই সরকারের অ্যাপ্রোচটাও আসলে এই সরকার আগানোর না, এই দিকে সরকার না। না, এই সরকার এই বিষয়ে কিছু বলতে চান এই কিনা? সরকার অনেকগুলো জিনিস অ্যাড্রেস করতেছে, অনেকগুলো জিনিস, ভালো ভালো জিনিস নিয়ে সামনে দিকে এগোনোর চেষ্টা করতেছে। আজকে ধরেন আমি যদি সংক্ষেপে একটা কথা বলে দিই, এই যে বিভিন্নভাবে যে আজকে সরকার যে কিছু সামাজিক সুরক্ষাজনক কিছু কিছু কাজ, এটা নিয়ে অনেক সমালোচনা আছে। টাকাটা আসবে কোথার থেকে? এই টাকা আসার জন্য কিছু কিছু খাত তৈরি করতে হবে আমাদেরকে। যেমন আমাদের সরকারি কর্মচারীর সংখ্যা 18 লক্ষ, অথচ আমরা কত লোক কর্ম করি খেয়ে, ঠিক তেমনি আমরা ইনকাম ট্যাক্স দিই কত লোক, 20-22 লক্ষ 24 লক্ষ। আমরা যদি আওতাটা বাড়াতে পারি, অনেক আছে, অনেক অনেক ক্ষেত্র আছে যারা বছরে অনেক টাকা উপার্জন করে, তারা ইনকাম ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না। এগুলিকে যদি আওতা বাড়ায়, তাহলে যেমন একটা জিনিস বলে শেষ করি, এই যে আজকে আমার ওখানে একটা ছেলে আমাকে ফোন করেছে, ফোনটা ধরিয়ে দিলে পুলিশের কাছে। কী হয়েছে? পুলিশ হচ্ছে, ভাই আমি তো ওর লাইসেন্স নেই, মোটরসাইকেল মানে ড্রাইভিং লাইসেন্স নেই। ও ড্রাইভিং পাবে কোথায়? ড্রাইভিং আপনি দেন। এই যে বিআরটিতে যান, এখানে একজন ড্রাইভার যদি বলে যে আমি প্রথম চান্সে পেয়েছি, টাকা ছাড়া পেয়েছি, আমি আমার নাম পাল্টাই দেবো, এই অনিয়ম দুর্নীতি। আপনি জানেন, আপনার উপজেলা পর্যায়ে আমি চেষ্টা করবো, সরকারকে বলার চেষ্টা করছি, জেলা পর্যায়ে অন্তত লাইসেন্সের ব্যবস্থা করেন, উপজেলা পর্যায়ে দেওয়ার ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে মোটরসাইকেল চালাতে পারি কিনা। এবং এখানে তাকে নির্ধারণ করতে হবে, একটা ছেলে যখন ড্রাইভিং লাইসেন্স যখন সে করবে, তার উপরে তো সে বছরের একটা দেবে, টাকা দেবে, মানে নবায়ন ফিসে দেবে, তাতে তো আমার কোটি কোটি টাকা এখান থেকে চলে আসবে। এখন বাধ্যতামূলক করতে হবে, হেলমেট আপনার পড়তেই হবে। হেলমেট, আমি তো আমার এটাকে যখন পুলিশ ধরে, কেউ ফোন করে, আমি নো হেলমেট যাতে মাথায় নেই, ফাইন করে দেয়। জি। তো এই যেমন কতগুলি ক্ষেত্র যদি আমরা সৃষ্টি করি, আমি মনে করি যে আমার বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। আর এই ট্যাক্সের ব্যাপার যেটা আমি বলবো, জনগণকে বোঝাতে হবে, জনগণ বুঝবে যে আমি যে ট্যাক্সটা দিই, সেই ট্যাক্সটা নিয়ে আমার এখানে ফ্যামিলি কার্ডে গরিব মানুষ পাচ্ছে, আমার কৃষি কার্ডে কৃষক পাচ্ছে, আমার হেলথ কার্ডে মানুষ পাচ্ছে, তখন আমি কিন্তু ট্যাক্স দিতে হবো। আমি যদি মনে করি আমার ট্যাক্সের টাকাটা পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, দুর্নীতি হয়ে যাচ্ছে, আমি তখন দিতে চাবো না। এটাও একটা সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এটা আগাতে পারে। আমি একটা ঘটনা দিয়ে শেষ করি, আমার ওখানে একটা সিরিয়াস আছে, ওটা গেইন প্রোডাকশন নামে একটা ছেলে, ওইটা কাজটা করে, জি, একেবারে শেষ পর্যায়ে গেছে। বাড়িঘরগুলো দেখায়, ভাঙাচোরা বাড়িঘর দেখায়, ওটা ছেড়ে দেয়, ইউটিউবে ছেড়ে দেয়, দেখা যায় একটা মানুষ হয়তো আমাদের দেশে বিদেশে থাকে, ওই জন্য 50,000 1 লাখ টাকা পাঠিয়ে দেয়, ওই টাকা দিয়ে ওই বাড়িটাই করে দেয়। তো এরকম বহু মানুষ আছে যারা সামাজিক কর্মকাণ্ড করতে চায়, কিন্তু ক্ষেত্র পায় না, লোক পায় না, বিশ্বত লোক পায় না, দেয় না। আমার দেশের মানুষকে যদি আমি উদ্বুদ্ধ করতে পারে, আমি মনে করি যে আমার ট্যাক্স আদায়ও হবে, এবং ট্যাক্সের আদায় অনেক লোককে আমি নিয়ে আসবো, তখন তারা এটা মনে কষ্ট পাবে না, যুক্তিযুক্তভাবে আমি করতে পারি। এইভাবে আমরা অতীতে কি হয়েছে ওইটা আমরা দেখতে চাই না, আমরা নতুনভাবে সামনের দিকে আমরাও সেই এগিয়ে যেতে প্রত্যাশা চাই। রাখি। ধন্যবাদ প্রত্যাশা করি হাবিবুর আমরা রহমান হাবিব। আমরাও সেই প্রত্যাশা রাখি এই সরকারের কাছে। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজ